তারপরে ওকে, আমরা চলে যাবো এখন উইলসন ডিজিজে। উইলসন ডিজিজ ভেরি হাই yield। তো যেটা হয়, কি হয় আসলে, চলে আমরা দেখি কি হয়। উইলসন ডিজিজে যেটা হয় সেটা হচ্ছে যে এটার একটা কনজেনাইটাল একটা প্রবলেম, সেটা হলো ইউজুয়ালি বয়সটা থাকে হলো 40 বছরের নিচে, বুঝছেন? ইউজুয়ালি থাকবে বিলো 40 ইয়ার্স। প্রেজেন্টেশনটা খুবই খুবই হাই yield। প্রত্যেকটা কথা যা যা বলবে একদম মানে মাথায় রাখবেন, এই পয়েন্টগুলো দিয়ে আপনাকে ডিফারেন্সিয়েট করতে হবে। ভেরি হাই yield। এখন একটু আমরা নিচের দিকে যাই। ইন্টেস্টিনাল যে সেল মেমব্রেন, হ্যাঁ, এটা যদি আমাদের গাট হয়, বড় করে আঁকি, মনে করে আমি একটা সেল আঁকলাম। এই সেল দিয়ে ইন্টেস্টিনাল সেল মেমব্রেনে থাকে হচ্ছে মানে CMT1 ট্রান্সপোর্টার। আপনি যে কপার খান, হ্যাঁ, কপার খান, আপনার পোলার নাম হলো কপার খান, আপনার মায়ের নাম হচ্ছে আয়রন খান, আপনার নাম হলো, নাম কি, আপনার নাম হলো সলিমুদ্দি খান। তো সলিমুদ্দি খানের পোলার নাম হলো কপার খান। এই কপার খান যখন কপার খায়, কপার হলো এই ট্রান্সপোর্টার যে ঢুকে, তার নাম কি? তার নাম হলো কপার মেমব্রেন ট্রান্সপোর্টার 1। এদিক দিয়ে ঢুকলো কপার। কপারটা কি হলো, সেলের ভিতরে একিউমুলেট হয়, হয়ে হয়ে কপারের একিউমুলেশন যখন বেশি হয়, তখন কপারটা সেল থেকে ব্লাডে চলে যায়। ঠিক আছে? আচ্ছা, এরপরে ওয়েট এক মিনিট। কপারটা যখন ব্লাডে যায়, তখন ব্লাড থেকে আলটিমেটলি যায়, এটা তো পোর্টাল ভেন, তাই না? পোর্টাল ভেন, কারণ গাটের সব সাপ্লাই তো পোর্টাল ভেন দিয়েই ঢুকে, আলটিমেটলি পোর্টাল ভেন দিয়ে সে চলে যায় হচ্ছে লিভারে। ঠিক আছে? আচ্ছা, যখন সে লিভারে ঢুকে, আমরা একটু একটা লিভার সেলকে এখানে আঁকি। ঠিক আছে? তো ব্লাডের মাধ্যমে, পোর্টাল ভেইনের মাধ্যমে সে চলে যায় লিভারে। লিভারে গিয়ে এই কপারটা ধরেন ঢুকে, কপার ঢুকলো, কপার ঢুকে এখানে লিভারের মধ্যে আগে থেকেই আগে থেকেই লিভারের মধ্যে একটা প্রোটিন আছে, তার নাম হলো ATP7B। লিভারের মধ্যে এটা থাকে। লিভারে আগে থেকে আরেকটা জিনিস আছে, তার নাম হলো অ্যাপোসেরুলোপ্লাজমিন। সেরুলোপ্লাজমিন। ঠিক আছে? এখন কিছু কপার কিছু কপার এই অ্যাপোসেরুলোপ্লাজমিনের সাথে অ্যাটাচ হয়ে তৈরি করে সেরুলোপ্লাজমিন। আর কিছু কপার আপনার কনভার্ট হয় বিলিয়ারি কপারে। তারপরে সেটা কি হয়, বাইলে এক্সক্রিট হয়, বাইলে। ATP7B কি করে এখানে, সে এটাকে, এই ঘটনাটাকে স্টিমুলেট করে, মানে এই ঘটনাটাকে সে ইন্ডিউস করে। অ্যাপোসেরুলোপ্লাজমিনের সাথে কপারের যে অ্যাটাচমেন্ট, বন্ডিং রিঅ্যাকশন, এইটা হয় বাই দ্য হেল্প অফ ATP7B। আবার এই যে বিলারি কপার এটা যে বাইলে যায়, সেইটাও হয় বাই দ্য হেল্প অফ ATP7B। এটা নর্মাল ঘটনা, নর্মাল, একদম নর্মাল।
আচ্ছা, এখন আহ, তাহলে এই সেরুলোপ্লাজমিন তখন কোথায় যায়? যায় হলো ব্লাডে। ব্লাডে ব্লাডের মধ্যে কি আছে তাহলে? সেরুলোপ্লাজমিন। সেরুলোপ্লাজমিন তার মধ্যে আসলে কে আছে? তার মধ্যে আছে আসলে কপার আছে, এটাই তো, নাকি? এটাই তো নর্মাল, একদম নর্মাল কথা। এখন এই হ্যাপাটোসাইটের মধ্যে যদি আহ, উইলসন ডিজিজে এই জিনিসটা আপনি নাই করে দেন, নাই নাই করে যদি যদি আপনি নাই করে দেন, কি ঘটবে? যেটা হয় সেটা হলো যে কপার এই এপোসেরুলোপ্লাজমিনের সাথে বাইন্ড করতে পারে না, মানে সেরুলোপ্লাজমিন হয় না, সেরুলোপ্লাজমিন হয় না, বাইলেও কোনো কপার এক্সক্রিশন হয় না। ঠিক আছে? তাহলে হ্যাপাটোসাইটের ভিতরে কি কি হলো? হ্যাপাটোসাইটের ভিতরে কপার একিউমুলেট হচ্ছে। আপনার অ্যাবজর্পশনে তো কোনো ঝামেলা নাই, কিন্তু এই কপারের মেটাবলিজমে হচ্ছে প্রবলেমটা। তাহলে হ্যাপাটোসাইটের ভিতরে কপার একিউমুলেট হচ্ছে, তাই না? আচ্ছা, তারপরে আহ, তাহলে হ্যাপাটোসাইটের ভিতরে কপারটা থেকে যাচ্ছে, ফলে কপারটা যখন থেকে যাবে তখন কি হবে ঘটনা? সেরুলোপ্লাজমিন যেহেতু নাই, আপনি ব্লাডের মধ্যে সেরুলোপ্লাজমিনের লেভেলটা কম পাবেন না? ব্লাডের মধ্যে সেরুলোপ্লাজমিনের লেভেলটা আপনি কম পাবেন কিনা, তাই না? তাহলে উইলসন ডিজিজে যদি আমি বলি যে ভাইয়া প্যাথোজেনেসিস কি, আপনি বলবেন বাইলের এক্সক্রিশন, মানে কপার এক্সক্রিশন ইনটু দ্য বাইল and incorporation into apoceruloplasmin is impaired, is impaired। পরিষ্কার? এই কথাগুলো কিন্তু লাগবে। আচ্ছা, তারপরে আসেন ব্লাডে আপনি এই যে লিভারের অ্যাপোসেরুলোপ্লাজমিন, এই ভদ্রলোক তো একা একা, সেও ব্লাডে রিলিজ হবে। ব্লাডে আপনি ব্লাডে আপনি অ্যাপোসেরুলোপ্লাজমিন পাবেন, নট সেরুলোপ্লাজমিন। বোঝা গেল? ব্লাডে আপনি কপার বেশি পাবেন, ব্লাডে আপনি অ্যাপোসেরুলোপ্লাজমিন বেশি পাবেন। এই যে ব্লাডে ফ্রি কপার ঘোরাফেরা করতেছে, এই ফ্রি কপার বিভিন্ন জায়গায় গিয়ে ডিপোজিট হবে। মাল্টিপল টিস্যু হ্যাজ অ্যাফিনিটি টু গ্র্যাব, টু অ্যাকিউমুলেট কপার। এর মধ্যে কোন টিস্যুগুলো বেশি এফিনিটি আছে? যেমন কপার গিয়ে জমা হয় কোথায়? আপনার ব্রেনের লেন্টিকুলার নিউক্লিয়াসে। ডু ইউ নো হোয়াট ইজ লেন্টিকুলার নিউক্লিয়াস? লেন্টিকুলার নিউক্লিয়াস, লেন্টিকুলার নিউক্লিয়াস কোথাকার পার্ট? সেরেবেলাম, সেরেব্রাম, তাকে হলো মানে ফ্রন্টাল লোব, প্যারাটাল লোব, occipital লোব, কার পার্ট? সেরেব্রাম, সেরেবেলাম, স্পাইনাল কর্ড, কার পার্ট? ইয়েস, বেসাল গ্যাংলিয়ার পার্ট। ওয়াও, সেই নলেজ। লেন্টিকুলার নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে রে বাবা? থাকে হলো পুটামেন প্লাস গ্লোবাস পিরিটাস, এগুলো আমরা বলি বেজাল গ্যাংলিয়া পার্ট বলি। তাহলে বেজাল গ্যাংলিয়াতে গিয়ে কপার একিউমুলেট হবে, এক নাম্বার। দুই নাম্বার হলো লিভারের মধ্যে কপার একিউমুলেট হবে। এই জন্য উইলসন ডিজিজের আরেকটা নাম হলো হ্যাপাটো হ্যাপাটো লেন্টিকুলার ডিজেনারেশন, বা হ্যাপাটো লেন্টিকুলার ডিজিজ, বা হ্যাপাটো লেন্টিকুলার ডিজেনারেশন। পরিষ্কার? কারণ সে লিভারকে ধরে, সে হলো লেন্টিকুলার নিউক্লিয়াসকে ধরে। আচ্ছা, এখন কথা হলো ভাইয়া কপার জমা হলো, অসুবিধা কি? আপনার অসুবিধা কি? ইয়েস, অসুবিধা আছে। সেটা হলো আমরা জানি কপার এবং আয়রন তারা কি করে? একটা রিয়াকশনের মাধ্যমে ফ্রি রেডিক্যাল তৈরি করে। আমাকে বলতে হবে এই রিয়াকশনটার নাম কি। এটা আমরা জেনারেল প্যাথোলজিতে পড়েছি, এই রিয়াকশনটার নাম। একটা রিয়াকশনের মাধ্যমে প্রচুর ফ্রি রেডিক্যাল তৈরি করে। ইয়েস, ফ্যান্টন রিয়াকশন। ভেরি গুড, ফ্যান্টন রিয়াকশন। ফ্যান্টন রিয়াকশনের মাধ্যমে ফ্রি রেডিক্যাল তৈরি করে। এই ফ্রি রেডিক্যালগুলো হলো একটা বজ্জাত টাইপের হারামি।
কি করে আসলে? সেটা হলো এটা কোথায় হচ্ছে? সেলের মধ্যে না? সেলের মধ্যে হচ্ছে, তাহলে হেপাটোসাইটের ভিতরে। তো সেলের ভিতরে প্রচুর প্রোটিন থাকে না? সেলের ভিতরে প্রচুর প্রোটিন থাকে। এই প্রোটিনের মধ্যে সালফ হাইড্রাইল গ্রুপ থাকে, প্রোটিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিডে থাকে না সালফাইড্রাইল গ্রুপ? তো সেলুলার প্রোটিনের সালফহাইড্রাইল গ্রুপের সাথে গিয়ে কপার বাইন্ড করে ফেলে, সরি কপার তো না, আমি বলবো যে ওই আহ, মানে হ্যাঁ কপার গুলো বাইন্ড করে ফেলে, বা কপার না, বলবো যে ফ্রি রেডিকেল গুলো বাইন্ড করে ফেলে। ঠিক আছে? আচ্ছা, আবার কপারও গিয়ে বাইন্ড করে, কপারও বাইন্ড করে, ফ্রি রেডিকেলও বাইন্ড করে। আলটিমেটলি এই প্রোটিনের ডিসফাংশন হয়। তো সেলুলার প্রোটিনের ডিসফাংশন মানে কি? সেলুলার ডিসফাংশন। তাহলে কি হবে? সেলুলার ডিসফাংশন হবে। এই সালফাইডার গ্রুপটা ইনএক্টিভ হয়ে যায় মানে প্রোটিনটা ইনএক্টিভ হয়ে যায়, প্রোটিন ইনএক্টিভ মানে সেল ইনএক্টিভ হয়ে যায়, মানে সেলুলার ডিসফাংশন ডেভেলপ করে। ঠিক আছে? আলটিমেটলি একসময় এই ঘটনা একসময় কি হয়? হ্যাপাটোসেলুলার, তাহলে হ্যাপাটোসাইটিক ডিসফাংশন হবে। আলটিমেটলি একসময় পেশেন্টের লিভার সিরোসিস ডেভেলপ করবে। ঠিক আছে? আচ্ছা, আবার এই যে লেন্টিকুলার নিউক্লিয়াস যেটা আমরা বললাম, ওই লেন্টিকুলার নিউক্লিয়াসে যখন জমা হবে তখন বেজাল গ্যাংলিয়ার অ্যাবনর্মালিটি হবে। আমরা নিউরোলজিতে পড়বো যে বেজাল গ্যাংলিয়া হলো আমাদের মুভ মুভমেন্টকে কন্ট্রোল করে, মুভমেন্টকে কন্ট্রোল করে। তাহলে পেশেন্টের কি হবে? অ্যাবনর্মাল মুভমেন্ট হবে, মানে পেশেন্টের ট্রেমর হবে, ট্রেমর হবে। বেজাল গ্যাংলিয়া ইনভলভমেন্ট হলে পেশেন্টের পার্কিনসনিজম হবে, পার্কিনসনিজম লাইক ফিচার হবে। পরিষ্কার? এগুলো আমরা নিউরোলজিতে ইনশাল্লাহ দেখবো যে বেজাল গ্যাংলিয়ার ইনভলভমেন্ট হলে কিভাবে পার্কিনসন ডিজিজ হয়। এই কপার গিয়ে গিয়ে জমা হয় কর্নিয়াতে, কপার গিয়ে জমা হয় কর্নিয়াতে। কর্নিয়ার টোটাল 5টা লেয়ার আছে। এর মধ্যে এর মধ্যে 4 নাম্বার লেয়ারটা হলো, ফোর্থ লেয়ারের নাম হলো ডেসিমেট মেমব্রেন। ডেসিমেট, মেট বানানটা যেন কি ছিল, MET মনে হয়, ডেসিমেট মেমব্রেন। কর্নিয়ার এই ডেসিমেট মেমব্রেনের মধ্যে কপার জমা হয়। এই কপার জমা হলে আমরা যে প্রেজেন্টেশন পাই তার নাম হলো কেসার ফ্লেসার, বানানটা ভাই জানি না, বানান ভুলে গেছি। কেসার ফ্লেসার রিং মানে KF রিং বলি আমরা, KF রিং। কোথায় পাওয়া যায়? কর্নিয়ার ডেসিমেট মেমব্রেনের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আহ পেশেন্টের তাহলে এই KF রিংটা আমরা স্লিট ল্যাম্পে পাই, খালি চোখে কিন্তু আমরা ইউজুয়ালি পাই না। পাই হলো স্লিট ল্যাম্পে, আপনাকে বলবে স্লিট ল্যাম্পে KF রিং ইজ প্রেজেন্ট। ইউজুয়ালি কোথায় হয়? কর্নিয়া তো। তো কর্নিয়ার আমরা যদি একটু নিচের দিকে আঁকি, এটা যদি আপনার লেন্স হয়, এটা হলো সাসেপ্টরি লিগামেন্ট। ঠিক আছে? এটা হলো আপনার ইয়ে আইরিশের মাসলগুলো, আইরিশ। এটা হলো এটা কোন মাসল? সিলারি মাসল, সিলিয়ারি মাসল। এটা হলো আইরিশের মাসল। এটা হলো আমাদের কর্নিয়া। ঠিক আছে? তো কর্নিয়ার এখানে জমা হয়। আর এখানে হলো মানে স্ক্লেরা, এটা হলো আমাদের স্ক্লেরা বলি আমরা। এই স্ক্লেরা এবং কর্নিয়ার জাংশন নাম হলো স্ক্লেরো কর্নিয়াল জাংশন। স্ক্লেরো কর্নিয়াল জাংশনের ওখানে এই KF রিংটা বেশি পাওয়া যায়। ভেরি ভেরি হাই yield, ভেরি হাই yield। এবার তাহলে টু দা পয়েন্টে বলেন, উইলসন ডিজিজ কেন হলো? ATP7B জিনের মাধ্যমে। আমি প্রশ্ন করতে চাই, ATP7A নামে একটা প্রোটিন আছে, ওই প্রোটিনের ATP7A এর মিউটেশন হলে কোন ডিজিজ হবে? ATP7A, which one?
অনন্যা আপু বাটপারি করেন না, জানেন না? আচ্ছা। এই ইয়ে আপু কি হলো, শামিন আপু কি বললো, হান্টিংটন হবে এখানে? তারপর সেরেবেলামও, কপার কিন্তু সেরেবেলামও জমা হতে পারে। কপার সেরেবেলামেও জমা হতে পারে। সেরেবেলার প্রবলেম হতে পারে। সেরেবেলার সাইন সিমটমও কিন্তু থাকতে পারে এই উইলসন ডিজিজে। আচ্ছা, এই কেমনে পারলো রে নাইমা আপু? নাইমা আপু কেমনে পারলো এটা? আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে ATP7A জিনের যদি মিউটেশন হয় আমরা পাবো হলো ম্যাঙ্কেজ ডিজিজ। ম্যাঙ্কি। এটা হলো কপার অ্যাবজর্পশনে প্রবলেম হয়। ATP7A না থাকলে কপার অ্যাবজর্পশন ঠিকমতো হয় না। যাই হোক, এগুলো আমাদের মলিকুলার যে বায়োকেমিস্ট্রি আছে বা বায়োলজি আছে সেখানে আমরা এগুলো আলোচনা করব। অলরেডি আলোচনা করেছি আমাদের যারা এই ক্লাসগুলো পেয়েছেন, সামনে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে ভাই ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে যে আপনি ডায়াগনোস কি পাবেন? ডায়াগনোস হলো ব্লাড টেম্পারেচার, সেলুলার প্লাজমা কম পাবেন, কপার বেশি পাবেন। ইউরিনেও আপনি কপার বেশি পাবেন। ইউরিনেও কপার আমরা 24 আওয়ার কপার আমরা মাপতে পারি, ইউরিন আমরা বেশি পাবো। ট্রিটমেন্ট কি রে ভাই? ট্রিটমেন্ট হলো কপার চিলেটিং এজেন্ট। কপার চিলেটিং এজেন্ট দেবো আমরা কি? ডি পেনিসিলামিন। পেনিসিলামিন একটা কি, একটা হলো ট্রাইয়েন্টিন। ট্রাইয়েন্টিন, ডি পেনিসিলামিন। আর কপার অ্যাবজর্পশন আমরা কমায় দেবো। কিভাবে কমাতে পারি? জিঙ্ক দিয়ে। জিঙ্ক কপার অ্যাবজর্পশনে এটা ইন্টারফেয়ার করে, তাহলে আমরা জিঙ্ক দিতে পারি। আর হলো চিলেটিং এজেন্ট আমরা দিতে পারি, যারা হলো কপারকে গ্র্যাব করে ফেলে। ঠিক আছে। ও, এই কথাগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, আরেকটা কথা, আহ, কপার কপার আপনি কি জানেন যে এই উইলসন ডিজিজে ফ্যানকনিজ সিনড্রোম হয়? জানেন সেটা? কেউ কি জানেন ফ্যানকনি সিনড্রোম কি জিনিস? অথবা এটা কোন সিস্টেমের জিনিস? ফ্যানকনি সিনড্রোম কোন সিস্টেমের জিনিস? আচ্ছা, কেমনে কঠিন লাগে এই কথাগুলো মনিরা, আমি বুঝি না যে এত এত মেকানিজম, আর তো ভালো লাগার কথা যে এই এত মেকানিজম, আমি কিছুই জানতাম না, কি জানি না। আর মানে খালি কঠিন মনে করলেই কঠিন রে ভাই। আচ্ছা, বরং মুখস্থ করে আমরা জিনিসগুলোকে আরো কঠিন করে ফেলি। ব্রেইন সবসময় কনসেপ্ট পছন্দ করে। ব্রেইনের এত ক্যাপাসিটি ব্রেইনের যে সারা জীবন পড়লেও ব্রেন টায়ার্ড হয় না। কিন্তু আমরা নিজেরা ব্রেনকে টায়ার্ড করে ফেলি, কারণ আমরা মুখস্থ করতে পছন্দ করি, ব্রেন টায়ার্ড হয়ে যায়। আচ্ছা, ফ্যানকুলি সিনড্রোম হলো রেনাল সিস্টেমের ডিজিজ। ওকে, বললেন, মনে মনে বললেন ভাই এটা কোনো প্রশ্ন হইলো, আপনি এমন আলতু ফালতু প্রশ্ন করলেন। আচ্ছা চলেন আমরা একটু দেখি। সেটা হলো যে কপার অ্যাকিউমুলেশন হয় পিসিডি সেলের মধ্যে। এটা হলো এই এই ধরেন এটা হলো পিসিডি সেল, কেমন? তো পিসিডি সেলের মধ্যে কপার অ্যাকিউমুলেশন হয়, ফলে এই পিসিডি সেলের ডিসফাংশন হয়ে যায়। এখন নর্মালি আসলে কি হয় রে ভাই? নর্মালি যেটা হয় সেটা হলো, নর্মাল আমার আমার বডিতে নর্মালি কি হয় সেটা হলো যে পিসিডি দিয়ে সব এই যে যত ফিল্ট্রেশন হয় সব পিসিডি দিয়ে তো রিঅ্যাবজর্পশন হয়, তাই না? আচ্ছা, তো পিসিডি অ্যাবনর্মাল মানে মনে করেন এই পিসিডির এই মেমব্রেনের মধ্যে একটা ট্রান্সপোর্টার আছে, তার নাম কি? নাম হলো সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্টার। মানে কি? মানে সোডিয়াম, মানে সোডিয়াম ঢুকে সেলের ভিতরে, হাইড্রোজেন বের হয়। পরিষ্কার?
আচ্ছা, তো এখন এই এই যে পিসিটি সেল অ্যাবনর্মাল মানে কি, এই ট্রান্সপোর্টারটা অ্যাবনর্মাল, সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট অ্যাবনর্মাল। আপনার ফার্স্ট এডের ওই পিকচার যদি আপনি দেখেন, আপনি এখনই পাবেন যে ফার্স্ট এডের রেনাল সিস্টেমে আপনার এই ট্রান্সপোর্টের কথাগুলো দেওয়া আছে। আচ্ছা, এখন এই সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট এটাও কি ঠিকমতো কাজ করবে? ঠিকমতো কাজ করবে না। তাহলে যদি কাজ না করে, তার মানে এখানে হাইড্রোজেন এক্সক্রিশন হবে না লুমেনের মধ্যে। এই হাইড্রোজেন যদি এক্সক্রিশন না হয়, তাহলে আলটিমেটলি সোডিয়ামও তো অ্যাবজর্পশন হবে না, কারণ এই ট্রান্সপোর্টার কাজ করা মানে এটা এদিক দিয়ে এখানে যাবে, এটা এদিক দিয়ে এখানে আসবে। তাহলে এটা যদি এই ট্রান্সপোর্ট ঠিকমতো কাজ না করলে হাইড্রোজেন এক্সক্রিশন হবে না, সোডিয়ামও ঢুকবে না। ফলে লুমেনের মধ্যে সোডিয়াম থাকবে না, লুমেনে সোডিয়াম একিউমুলেট হবে। আবার লুমেনের মধ্যে এই যে ফিল্ট্রেশন হয় বাইকার্বনেট, তাহলে লুমেনে যে সোডিয়াম আছে সেই সোডিয়াম কি করবে জানেন? এই সোডিয়াম পজিটিভ চার্জ ধর্মী, বাইকার্বনেট নেগেটিভ চার্জ ধর্মী, কি করবে? বাইকার্বনেট সোডিয়াম বাইকার্বনেট একসাথে হয়ে যাবে। পরিষ্কার? সোডিয়াম বাইকার্বনেট একসাথে হয়ে যাবে। আবার এই যে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট সেইভাবে সামনের দিকে যাবে। এই যে কালেক্টিং ডাক্ট, এখানে কি আছে রে বাবা? আচ্ছা, প্রিন্সিপাল সেল। তখন এই সোডিয়ামটা তখন কালেক্টিং ডাক্টের দিয়ে অ্যাবজর্ব হবে। মানে এই কালেক্টিং ডাক্টে বেশি বেশি সোডিয়াম আছে না এখন, যেহেতু এই সোডিয়াম যেহেতু অ্যাবজর্ব হয় নাই, তাহলে বেশি বেশি সোডিয়াম কি কোথায় আসবে? কালেক্টিং ডাক্টে চলে আসবে। ঠিক না ঠিক? বেশি বেশি সোডিয়াম কালেক্টিং ডাক্টে চলে আসবে। ট্রু না ফলস? আচ্ছা, মানে মাথা ঢুকতেছে তো জিনিসগুলো, নাকি খুব কঠিন লাগতেছে? উলসুন্ডি যেগুলো লাগবে প্রত্যেকটা জিনিস লাগবে কিন্তু একদম, একদম একেবারে টু দা পয়েন্টে। 58 জন স্টুডেন্টের 58 জনেরই মাথায় ঢোকা উচিত। আমি জানি না আসলে এগুলো মাথায় মানে কতটুকু থাকবে। আচ্ছা, যাই হোক, তো যারা রেকর্ডিং শুনবে ওদেরও এগুলো মানে মাথায় থাকা উচিত, বা লাইভ ক্লাস করলে এগুলো, লাইভ ক্লাস করলে বেশি মাথায় থাকে যতটুকু আমি ফিল করি। আচ্ছা, এখন তাহলে এই যে বেশি বেশি সোডিয়াম অ্যাবজর্ব হবে, তার বিনিময়ে এদিক দিয়ে পটাশিয়াম বের হবে, তার বিনিময়ে আলফা সেল দিয়ে হাইড্রোজেন বের হবে। পরিষ্কার? আচ্ছা, তাহলে প্রবলেম কি হবে? প্রবলেম হলো আহ, এই যে পিসিটির মধ্যে, এই যে পিসিটির মধ্যে বাইকার্বনেট ঢুকতে পারলো না, সোডিয়াম বাইকার্বনেট একসাথে হয়ে গেল, তার মানে বাইকার্বনেটও তো ঢুকতে পারতেছে না, ঠিক না? বাইকার্বনেটও ঢুকতে পারতেছে না, একটা বার কথা। তার মানে এই ইউরিন দিয়ে বাইকার্বনেট বের হবে, একটা বার কথা। দুই নাম্বার কথা হলো এই হাইড্রোজেন আয়নও বের হতে পারতেছে না, তার মানে ব্লাডে হাইড্রোজেন আয়ন জমা হবে। এসিড জমা হলো, হাইড্রোজেন জমা হলো, সাথে সাথে ব্লাডে বাইকার্বনেট কমলো, তার মানে এসিড বাড়লো, আবার অ্যালকালিও কমলো, তাহলে এসিড কি আরো বাড়লো না? আরো বেশি হবে না? অ্যাসিড আরো বেশি হবে, অ্যাসিডিক এনভায়রনমেন্ট বেড়ে যাবে ব্লাডে। একদিকে আমি অ্যাসিড বাড়াইছি, আর একদিকে আমি আবার অ্যালকালিও কমাই দিচ্ছি, তাহলে কি হবে? ব্লাডে অ্যাসিডিক এনভায়রনমেন্ট হবে। তাহলে আমরা কি পাবো পেশেন্টের? অ্যাসিডোসিস পাবো, অ্যাসিডোসিস পাবো। একটা আমার কথা। দুই নম্বর কথা হলো এই যে কালেক্টিং ডাক্টে বেশি বেশি সোডিয়াম ঢুকতেছে, তার বিনিময়ে কি হবে? পটাশিয়ামও বেশি বের হয়ে যাবে, ইউরিনে আমরা পটাশিয়াম বেশি পাবো। ব্লাডে কি হবে? ব্লাডে পটাশিয়াম কমে যাবে না, আমাদের হবে হাইপোক্যালেমিয়া। তিন নাম্বার কথা হচ্ছে এই যে কালেক্টিং ডাক্টের দিয়ে সোডিয়াম ঢুকে, সেইটার জন্য তো হাইড্রোজেন আয়নও কিছু বের হয়। ইউরিনে আমরা কি পাবো? হাইড্রোজেন আয়ন পাবো।
এই হাইড্রোজেন আয়নের কারণে ইউরিন হবে অ্যাসিডিক। তাহলে অ্যাসিডিক ইউরিন, হাইপোক্যালেমিয়া, মেটাবলিক অ্যালকালোসিস, ইনক্রিজ কপার ইন ব্লাড, ইনক্রিজ কপার ইন ইউরিন, কি হবে পেশেন্টের? ডায়াগনোসিস উইলসন ডিজিজ। আবার এই পেশেন্টের এই যে পিসিটির প্রবলেম, পিসিডি দিয়ে তো বাবা ফসফেটও রিঅ্যাবজর্পশন হয়, ফসফেট। আলটিমেটলি পিসিডি প্রবলেমের কারণে ইউরিন দিয়ে ফসফেট বের হয়ে যাবে সব। পেশেন্টের কি হবে? ব্লাডে হাইপোফসফাটেমিয়া হবে। হাইপোফসফাটেমিয়া হবে। হাইপোফসফাটেমিয়া হলে পেশেন্টে আমরা পাবো রিক্যাটস। এটাকে আমরা বলি হাইপোফসফাটেমিক রিক্যাটস। ইউরিনে অ্যাসিড বাড়বে। এই যে এখানে এই যে সোডিয়াম অ্যাবজর্ব হচ্ছে, তার বিনিময়ে পটাশিয়াম বের হচ্ছে, তার বিনিময়ে হাইড্রোজেন আয়ন বের হচ্ছে। এই হাইড্রোজেন আয়নের কারণে ইউরিনটা অ্যাসিডিক পাবো আমরা। ভাইয়া বাইকার্বনেট এক্সচেঞ্জ হবে না? এক্সক্রিট হবে না? কোত্থেকে রে? আমাকে প্রশ্ন আমি বুঝি নাই। তাহলে এই যে উইলসন ডিজিজে এই প্রেজেন্টেশন হলে আমরা এটাকে বলবো হচ্ছে ফ্যানকোনিস সিনড্রোম, মেটাবলিক অ্যাসিডোসিস, হাইপোক্যালেমিয়া, হাইপোফসফাটেমিয়া, তারপর হচ্ছে অ্যাসিডিক ইউরিন। হ্যাঁ, তারপরে তাহলে এই যে পিসিটি যদি প্রবলেম হয়, ইউরিনের মধ্যে আপনি গ্লুকোজ পাবেন, ভিটামিন পাবেন, হ্যাঁ সবই পাবেন আপনি। তার মানে উইলসন ডিজিজ ইজ এ কজ অফ ফ্যানকোনিস সিনড্রোম। হ্যাঁ, ইউরিন দিয়ে বাইকার্বনেট বের হবে, কিন্তু এই হাইড্রোজেন আয়ন যতটুকু বের হবে, এই হাইড্রোজেন আয়ন ইজ এনাফ টু প্রডিউস অ্যাসিডিক ইউরিন। তুমি এটাই বলতেছো? ভেরি গুড। ওকে, শেষ, উইলসন ডিজিজ শেষ। কারো কোনো প্রশ্ন? উইলসন ডিজিজ ভেরি ভেরি হাই ইল্ড, ভেরি হাই ইল্ড। প্রশ্ন না জানলে আমরা হচ্ছে আবার বলেন না ভাই, ওইটা একটু বলে দেন তো, লিখতে পারি নাই। ক্লাস নেওয়ার সময় যদি মানে লিখতে গিয়ে যদি বলেন ভাইয়া কি যেন বললেন, তো আমার কিন্তু ঝামেলা আছে। হ্যাঁ, রেনালো অনেক ভালো পড়াছিলেন এটা, হ্যাঁ রেনালো পড়াইছিলাম। কারণ এগুলো হাইয়েল, যেগুলো হাইয়েল এগুলো আমি বিভিন্ন জায়গায় বলে দিই যে এটা মানে ঘুরে ফিরে, ধরেন এগুলো আমি বিভিন্ন জায়গায় একটু মানে রিপিট করার চেষ্টা করি যেন মনে পড়ে আপনাদের। ঠিক আছে, এটাই হলো কোরিলেশন। এটা হচ্ছে কোরিলেশন আর কি। আল্লাহ, রিয়াপু এটা ধরতে পারে না, এই রিয়াপুর এটা আনসার দিয়ে দেন। ওকে, হিমো ক্রোমাটোজ বলে আমরা ইনশাল্লাহ আজকে ক্লাস শেষ করবো। হ্যাঁ, মাথা ঘুরে? এত চমৎকার মেকানিজম পেয়ে যদি কারো মাথা ঘুরে, তাহলে কেমনে হবে? আচ্ছা, হিমোক্রোমাটোস মানে কি? মানে হলো বডিতে আয়রন একুমুলেশন। তাহলে আয়রন একুমুলেশন হওয়ার আগে আমাকে একটু আয়রনের অ্যাবজর্পশন পড়তেই হবে, তাই না? কি আয়রন অ্যাবজর্পশন পড়বো আমরা? সেটা হলো আপনি যখন খাবার দাবার খান, এটা যদি আপনার গাট হয়, ধরেন এটা একটা ইন্টেস্টিনাল সেল ধরলাম, ঠিক আছে? খাবার দাবার খাইলেন, আপনি গরুর মাংস খাইতে পারেন, আপনি হচ্ছে আহ, হাঁসের রানও খাইতে পারেন, আপনি কবুতরের মাংস খাইতে পারেন, যেই মাংসই খান আপনি। এই যে খাবার দাবার, আবার আপনি হলো কচুর কচুর লতিও খাইতে পারেন, কচুর লতি দিয়ে, আর হচ্ছে মুরগির ভুঁড়ি, কচুরলতি আর মুরগির ভুঁড়ি দিয়ে রেসিপি বানিয়েও খেতে পারেন। আচ্ছা, তো মুরগির ভুঁড়ির মধ্যেও তো এটাও তো একটা মানে আম, আহ, আয়রন, মিট ডিরাইভড, সব কিছুর মধ্যে আয়রন থাকতে পারে। তাহলে এই আয়রনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো মানে ফুড আয়রন, যেগুলো আয়রনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। আমরা এটাকে একটু এখানে লিখি, এটা হলো ধরুন লুমেন, হুম, আর এটা হলো একটা অ্যাবজর্পটিভ সেল। কেমন? এটা ফুড আয়রন, ফুড আয়রন থেকে দুটা ভাগে ভাগ করতে পারি।
কুমিল্লা বেশি খায়। মুরগির ভুঁড়ি এগুলো চিটাগাঙ্গে বেশি খায় মানুষ। আচ্ছা, এই ফুড আয়রনের মধ্যে হতে পারে মানে মিট ডিরাইভড, মিট ডিরাইভড, ডিরাইভড, হতে পারে ভেজিটেবল ডিরাইভড, তাই না? টেবল ডিরাইভড, এই মিট ডিরাইভড যে আয়রন, সেটাকে আমরা বলি হিম আয়রন। কি বলি আমরা? হিম আয়রন। আর এই হিম আয়রনের মধ্যে আয়রনটা থাকে হলো Fe2+ ফর্মে। আমি প্রশ্ন করতে চাই, আমাদের বডিতে আয়রনটা কোন ফর্মে মানে কাজ করে, 2+ ফর্মে না 3+ ফর্মে? এটা বলেন, আপনারা লিখেন, আমি এখানে লিখছি। মানে এখানে বলতেছি যে ভেজিটেবল ডিরাইভড যে আয়রন, সেটা থাকে হলো Fe3+ ফর্মে। ইয়েস, ভেরি গুড। হ্যাঁ, ফেরাস ফর্মে, নট ফেরিক। ফেরিক মানে 3+, 2+ ফর্মে কাজ করে। তার মানে তার মানে আমাদের টু টু প্লাস দরকার, 3+ হলে তো হবে না। কিন্তু আনফরচুনেটলি ভেজিটেবল আয়রন থাকে 3+ ফর্মে। তার মানে তাকে এই Fe2+ ফর্মে কনভার্ট করতে হবে। সেটা কে করে? একটা একটা এনজাইম আছে, সেটার নাম হলো ফেরো চেলাটেজ। এই এনজাইমটা 3 থেকে 2 করে ফেলে। আর আপনি সরাসরি এই মাংসের গরুর মুরগির ভুঁড়ি দিয়ে যে আয়রনটা খান, সেটা সরাসরি 2+ ফর্মে খান। আর শাকসবজি দিয়ে যে আয়রনটা খান, সেটা হলো 3+ ফর্মে খান। তার মানে এটাকে 2+ ফর্মে কনভার্ট করতে হবে। এটা সরাসরি অ্যাবজর্ব হয়ে যায়, অ্যাবজর্ব হয়ে যায়। এই ভেজিটেবলের যে আয়রন, সেই আয়রনটা অ্যাবজর্ব হয়ে একটা ট্রান্সপোর্টার দিয়ে, তার নাম হলো ডাইভ্যালেন্ট মেটাল ট্রান্সপোর্টার, ডিএমটি, ডাইভ্যালেন্ট মেটাল ট্রান্সপোর্টার, ডিএমটি ওয়ান, ডিএমটি 1 ট্রান্সপোর্টার, ডিএমসি না কিন্তু, আবার ডিএমটি। ঠিক আছে। হিম আয়রন সে সরাসরি এই হিম ট্রান্সপোর্টার দিয়ে একটা আছে, এটা এখনো পর্যন্ত ওরকম ভাবে ভালো জানা যায় নাই, সে ভিতরে চলে আসে। এরপরে সেলের ইন্টেস্টাইনাল সেল, এটা এই সেলের ভিতরে আয়রন অ্যাকুমুলেট হয়। এই আয়রনটাকে আমরা বলি ফেরিটিন। মানে ফেরিটিনের মাধ্যমে ইন্টেস্টাইনের ভিতরে আয়রন অ্যাকুমুলেট হয়। এরপরে এই আয়রন ব্লাডে রিলিজ হবে। কিসের মাধ্যমে ব্লাডে রিলিজ হয় আয়রনটা? ব্লাডে যার মাধ্যমে রিলিজ হয় তাদের নাম হলো ফেরোপোরটিন। এগুলোর নাম কি রে বাবা? এই ট্রান্সপোর্টের নাম কি? নাম হলো ফেরোপোরটিন ট্রান্সপোর্টার। তার মাধ্যমে ব্লাডে আয়রনটা রিলিজ হয়। এরপরে এই যে ব্লাডে রিলিজ হয়, ব্লাডে গিয়ে সে কার সাথে বাইন্ড করে? ব্লাডে গিয়ে কি করে সে? ব্লাডে গিয়ে, ইয়েস, ট্রান্সফেরিন হিসেবে ব্লাডে সে ট্রান্সপোর্ট হয়, বিভিন্ন জায়গায় যায়, বোন মেরুতে যায়, স্প্লিনে বা যেখানে প্রয়োজন সেখানে ট্রান্সফেরিন আকারে এই আয়রনটা ব্লাডের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়। এটা নর্মাল আয়রন অ্যাবজর্পশন। ইন্টারেস্ট, আমার কাছে এরকম ইন্টারেস্টিং লাগে, আরে এত কিছু হয়, কেমনি কি হয় না হয়, মানে মাথা নষ্ট পুরো একেবারে। তাহলে ব্লাডের মাধ্যমে, এটা হলো ব্লাড ট্রান্সফেরিন। ঠিক আছে। এখন যেটা হয়, এই যে আয়রন, তাকে কন্ট্রোল করতে হবে না? তাকে তো কন্ট্রোল করতে হবে। এখানে কন্ট্রোলার হিসেবে কে থাকে? থাকে হেপসিডিন। এই হেপসিডিন কোথা থেকে আসে? আসে লিভার থেকে। লিভার থেকে রিলিজ হয় হেপসিডিন। হেপসিডিন এসে কি করে জানেন? সে হচ্ছে এই ফেরোপরটিনকে সে ইনহিবিট করে। ইনহিবিট করে, ফেরোপরটিনকে ইনহিবিট করে। ঠিক আছে। আচ্ছা, এখন সে তার আরো কয়েকটা কাজ আছে, এগুলো আমরা ওদিকে যাচ্ছি না। এটা আমরা হচ্ছে কোথায় আলোচনা করেছিলাম? হেমাটোলজিতে আমরা অনেক আলোচনা করেছি হেপসিডিন কি করে না করে। এগুলো ওইদিকে আমরা এখন আর যাচ্ছি না আপাতত। যেটা হয় সেটা হলো, এই যে লিভারের মধ্যে একটা জিন থাকে, তার নাম হলো HFE জিন।
HFE জিনের মাধ্যমে একটা নর্মাল অ্যামাউন্টে হেপসিলিন তৈরি হয়, অর্থাৎ HFE এই জিনটা যখন কাজ করে তখন নর্মাল অ্যামাউন্টে হেপসিলিন তৈরি হয়। পরিষ্কার? এই জিনটা যদি কম কাজ করে বা মিউটেটেড হয় তখন হেপসিলিন কম তৈরি হয়। ঠিক আছে? আমার আপনার বডিতে HFE জিনের মাধ্যমে হেপসিডিন তৈরি হয়। HFE জিন মিউটেটেড থাকলে আমার বডিতে কিন্তু হেপসিডিন তৈরি হবে না। বাবারে, হেপসিডিন যদি কম থাকে তাহলে এই যে ফেরোপ্রোটিন, এগুলো কি থাকবে? এগুলো কি ইনহিবিটেড থাকবে? এইগুলো ইনহিবিটেড থাকবে না, না, না। তখন কি হবে? এই যে আয়রন অ্যাবজর্ব হচ্ছে তো হচ্ছে তো হচ্ছে, সব হচ্ছে ব্লাডে রিলিজ হবে। বডিতে আয়রনের পরিমাণ অ্যাবনর্মালি ইনক্রিজ থাকবে। হেপসিডিন না থাকলে ফেরোপরোটিনের আপ রেগুলেশন হয়। আপ রেগুলেশন অফ ফেরোপরোটিন কি হবে? আয়রন অ্যাবজর্পশন বেশি বেশি হবে। এই আয়রন তখন আলটিমেটলি যাবে হলো ব্লাডের মাধ্যমে চলে যাবে লিভারে। বডিতে অনেক অনেক আয়রন থাকবে। ঠিক আছে? আবার এই হেপসিডিন না থাকলে এই যে এখানে ডিএমটি ট্রান্সপোর্টার আছে না, ডিএমটি, এই ট্রান্সপোর্টারেরও আপ রেগুলেশন হয়। দেখেন কত কিছু করে। তাহলে কি হবে? বেশি বেশি আয়রন অ্যাবজর্পশন হবে, বেশি বেশি আয়রন রিলিজ হবে, বডিতে আয়রন একিউমুলেট হবে। নর্মালি নর্মালি যেটা হয় সেটা হলো HFE, এই যে জিনটা, এই এই যে প্রোটিনটা, এই জিন থেকে তো প্রোটিন তৈরি হয়, তাই না? তো নর্মালি এই প্রোটিনের 282 নাম্বার যে অ্যামাইনো অ্যাসিডটা আছে, সেই অ্যামাইনো অ্যাসিডটার নাম হলো সিস্টেইন। সিস্টেইন। যদি এমন হয় এই জিনের মধ্যে এমন মিউটেশন হয়েছে, যেই মিউটেশনের কারণে আপনার এই সিস্টেইনের জায়গায় টাইরোসিন চলে আসছে, টাইরোসিন থাকার কথা সিস্টেইন, হয়ে গেছে টাইরোসিন, ব্যাস, কাম হয়ে গেল। তখন কি হবে? হেপসিডিন তৈরিটা কমে যাবে, আলটিমেটলি আয়রন অ্যাবজর্পশন বেশি হবে। এই আয়রন বডির বিভিন্ন জায়গায় গিয়ে জমা হবে। যেখানেই জমা হবে সেখানেই ফ্যান্টন রিঅ্যাকশনের মাধ্যমে কি তৈরি করবে? ফ্রি রেডিক্যাল। ওইসব ফ্রি রেডিক্যাল আলটিমেট ওই একই মেকানিজমে, কপার যেভাবে কাজ করলো ওই একই মেকানিজমে তারা হলো সেলুলার ডিসফাংশন করবে। আয়রন সব জায়গায় জমা হয় না, কিছু স্পেশাল কিছু এফিনিটি আছে, স্পেশাল কিছু জায়গা আছে যেই সব জায়গায় আয়রন জমা হয়। ঠিক আছে? যেমন কোথায় কোথায় জমা হতে পারে, যেমন হলো লিভারে জমা হয়, জমা হয়ে হবে সিরোসিস। যেমন জয়েন্টে জমা হয়, হয়ে হবে আর্থ্রাইটিস। যেমন প্যানক্রিয়াসে জমা হয়, প্যানক্রিয়াসের টেইলে যখন জমা হবে তখন বিটা সেলের ডিসফাংশন হবে, ইনসুলিন তৈরি হবে না, পেশেন্ট হবে ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে? তারপর যেমন হচ্ছে আপনার পিটুইটারি গ্ল্যান্ডে, পিটুইটারি গ্ল্যান্ডে জমা হতে পারে, পেশেন্ট হবে প্যান হাইপোপিটুইটারিজম, প্যান হাইপোপিটুইটারিজম, মানে ওই যে এসিটিএস, এলআইএস, এফএসএস, থাইরয়েড হরমোন সবই কমে যেতে পারে। এই আয়রন জমা হবে গোনাডে, পেশেন্টে কি হতে পারে? হাইপোগোনাডিজম, হাইপোগোনাডিজম হয়ে যেতে পারে। ঠিক আছে? ঠিক আছে? এখন আপনি দেখেন তো, এই সব জায়গায় আমি কোনো নিউরোলজিক্যাল প্রবলেম বলছি? নিউরোলজিক্যাল ট্রেমর বা হলো পার্কিনসন লাইক ফিচার বা অ্যাথেটোসিস, কোরিয়া, ডিস্টোনিয়া, সেরেবেলার সিমটম, এগুলো বলছি একটাও? একটাও কিন্তু বলি নাই, একটাও বলি নাই। তার মানে মনে রাখতে হবে, উইলসন ডিজিজে নিউরোলজিক্যাল সিএনএস ম্যানিফেস্টেশন থাকবে, হিমোক্রোমাটোসিসে থাকবে না, থাকবে না, থাকবে না। তারপর এই আয়রন হার্টে জমা হতে পারে, হার্টে জমা হয়ে করতে পারে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, করতে পারে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি। আমরা কি বলেছিলাম? কার্ডিওলজিতে অবশ্যই বলেছি। কি কি করতে পারে? করতে পারে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, করতে পারে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি। ঠিক আছে? তারপরে কিছু কিছু আয়রন লাভার আছে,
কিছু কিছু আয়রন লাভিং অর্গানিজম আছে যারা আয়রনকে লাভ করে, অনেক লাভ করে। এইরকম 3টা অর্গানিজম আছে, নাম হলো লিস্টেরিয়া, নাম হলো ভিব্রিও ভালনিফিকাস, নাম হচ্ছে ইয়ারসিনিয়া। দেখা গেছে যাদের হিমোক্রোমাটোসিস আছে ওদের ক্ষেত্রে এই 3টা অর্গানিজম দিয়ে বেশি বেশি ইনফেকশন হয়। এরপরে সায়েন্টিস্ট দেখলো যে এই 3টা অর্গানিজম আয়রনকে খুব পছন্দ করে, মানে আয়রনকে খায়, তারা আয়রনের মাধ্যমে তারা তাদের মেটাবলিক ফাংশন তারা করতে পারে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো যে হিমোক্রোমাটোসিস ইউজুয়ালি মোর দেন 40 ইয়ার্স পেশেন্টদের হয়, 40 বছরের বেশি থাকে পেশেন্টের বয়স। উইলসন ডিজিজ থাকে হলো বিলো 40 ইয়ার্সই তার প্রেজেন্টেশন হয়ে যায়। ট্রিটমেন্ট কি রে বাবা? ট্রিটমেন্ট হলো ওই যে আয়রন চিলেটিং এজেন্ট দেবো। আয়রন চিলেটিং এজেন্টের নাম কি? ডেফেরাসিরক্স, ডেফেরাসিরক্স। তারপর হচ্ছে ডেফেরোক্সামিন, আয়রন চিলেটিং এজেন্ট। ভাই আয়রন প্রোফাইল কি পাবো আমি ইনভেস্টিগেশন করলে? ডেফিনেটলি আমি আয়রন বেশি পাবো, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো এই যে আয়রন বেশি, তারপরে আয়রন কি পাবে? আয়রন বেশি, তাহলে আয়রন আমরা ফেরিটিনও বেশি পাবো, কারণ ফেরিটিন হচ্ছে আয়রনের স্টোরেজ ফর্ম। তাহলে আয়রন বেশি মানে স্টোরেজ ফর্ম বেশি থাকবে। 3 নাম্বার, ফেরিটিন যখন বেশি থাকে, আমরা কিন্তু কথাটা বলেছিলাম যে লিভার অলওয়েজ সেন্স দ্য লেভেল অফ ফেরিটিন। ফেরিটিন যদি বেশি থাকে লিভার মনে করে ও মা গো, আয়রন আয়রন অনেক বেশি, কি করবে সে? ট্রান্সফারেন্ট কমিয়ে দিবে, ট্রান্সফারেন্ট কমিয়ে দিবে। ট্রান্সফারেন্ট মানে কি? আয়রন ট্রান্সপোর্টার। না, আয়রন যদি এত বেশি আছে আমার ভাই আয়রন আর ট্রান্সফার করার দরকার নেই। তো ট্রান্সফারেন্ট কমা মানে কি? টিআইবিসি কমে যাওয়া। এগুলো আমরা নতুন যারা ভয় পাওয়ার কোনো দরকার নাই, আমরা এগুলো আপনারা যখন হেমাটোলজি পড়বেন তখন ইনশাল্লাহ আমরা অনেক অনেক আলোচনা করব। আমরা কম পাবো এই ট্রান্সফারেন্ট কম পাবো না? কার কাছে কি মনে হয়? ওকে, আমরা স্যাচুরেশন, পার্সেন্ট স্যাচুরেশন মানে কি? কারণ ডিভাইড বাই টিআইবিসি আমরা এই হচ্ছে আমাদের হিমোক্রোমাটোসিস। হিমোক্রোমাটোসিস ইউজুয়ালি হবে কি? ও, স্কিন হাইপার পিগমেন্টেশন হয় কিভাবে? আয়রন কি করে? মানে মেলানোসাইটের স্টিমুলেশনের মাধ্যমে মেলানিন সিনথেসিস বাড়িয়ে দেয়। তো স্কিনে মেলানিন একুমুলেশন হয়, ব্ল্যাক হয়ে যায়, মানে হাইপার পিগমেন্টেশন হয়ে যায়। হাইপার পিগমেন্টেড স্কিন আমরা পাই। এই রিয়া খন্দকার কি পাবো আমরা? কম পাবো। কি কম পাবো? আচ্ছা, ওকে, আমরা ট্রান্সফারিং কম পাবো এটাই মনে বলছে, আমরা হলো পার্সেন্ট সিচুয়েশন আমরা বেশি পাবো। এই হচ্ছে মোটামুটি আমাদের হিমোক্রোমাটোসিসের কথাবার্তা। ভেরি ভেরি হাই yield, ভেরি ভেরি হাই yield। আচ্ছা, তারপরে ওকে, আমরা তাহলে ক্লাস শেষ করি। এগুলো একটু পড়ে নিন, এই হিমোক্রোমাটোসিস এগুলো ভালো করে পড়ে নিন। উম, মনিরা যে কথাটা বললো, এই সিডারল প্লাস্টিকের এই আয়রন দিয়ে হিমোক্রোমাটোসিস হতে হলে অনেক আয়রন লাগবে, এই আয়রন দিয়ে আসলে হয় না। ওই যে মানে আয়রন মানে একিউমুলেট হয়ে হয়ে হতে হতে টাইম লাগে আর কি। আয়রন একিউমুলেট হতে হতে অনেক টাইম লাগে। তারপরে জিআইটি সেল দিয়ে তো আয়রন অনেক বের হয়, কারণ জিআইটি সেলের মধ্যে প্রচুর আয়রন স্টোর থাকে। তো একিউমুলেশন হতে সময় লাগে, দ্যাটস ওয়াই এটা টাইম কনজিউমিং বিষয়। ওকে, তাহলে সবাইকে ফামির আপু, এটা হলো একটা ভগ্নাংশ আর কি, যে পার্সেন্ট স্যাচুরেশন মানে হলো সেরাম আয়রন ডিভাইডেড বাই টিআইবিসি। এখানে আয়রনও বাড়তেছে, উপরেটা বাড়তেছে, আবার নিচেটা কমতেছে, এই জন্য এটা অনেক বেশি পাওয়া যাবে। ঠিক আছে। ওকে, তাহলে পড়ুন, ভালো করে পড়াশোনা করুন।